একটা থিওরি একটা খেলাফতকে ধ্বংস করে দিয়েছে। ওই যুগের বহু আলেম লিখে গেছে আরে ইয়াজুজ মাজুজ কিয়ামত চলে এসেছে। حي على الصلاة. কলোনিয়াল যে হিস্ট্রি, কলোনিয়াল যে সিস্টেম, ইউরোপিয়ান দেশগুলোর যে কলোনি ছিল, ফিলিস্তিন ব্রিটিশের কলোনি ছিল। প্রথম বিশ্বযুদ্ধ থেকে নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ফিলিস্তিনের শাসন ক্ষমতা ছিল ব্রিটিশের হাতে। আর প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ফিলিস্তিন ছিল উসমানী সালতানাতের অধীনে, উসমানী খেলাফতের অধীনে। এই উসমানী খেলাফত কখন প্রতিষ্ঠিত হয়েছে? যখন মুসলমানদের উপর তিনটা বড় ঝড় অতিক্রম করে গেছে, তখন উসমানী খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। ওই রকম তিনটা ঝড় মুসলমানদের উপরে অতীতেও কোনো দিন যায়নি, এখন পর্যন্ত আসেনি, ভবিষ্যতের খবর আল্লাহ জানে। তার একটা কি? তার একটা হচ্ছে ক্রুসেডারদের হাতে জেরুজালেমের পতন। প্রায় আটটা ক্রুসেড হয়েছে 200 বছর যাবৎ। আর এই ক্রুসেডের হেডকোয়ার্টার ছিল আজকের তুরস্কের রাজধানী তো এখন আর ইস্তাম্বুল নয়, আজকের তুরস্কের মেইন শহর ইস্তাম্বুল বা কনস্টান্টিনোপল, যেটাকে আরবিতে বলা হয় কুস্তন্তনিয়া, ইংরেজিতে বলে কনস্টান্টিনোপল, এখন নাম হচ্ছে ইস্তাম্বুল। এটাই ছিল হেডকোয়ার্টার ক্রুসেডারদের হাতে জেরুজালেমের পতন। দ্বিতীয় ঘটনা কি? মঙ্গোলীয়দের হাতে বাগদাদে আব্বাসী খেলাফতের পতন। মঙ্গোলীয়দের হাতে বাগদাদে আব্বাসী খেলাফতের পতন, 10 লক্ষের অধিক মানুষের হত্যা, বাগদাদ তছনছ হয়ে যাওয়া, লাইব্রেরি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু ধ্বংস হয়ে যাওয়া। 3 নম্বর হচ্ছে স্পেনে মুসলমানদের পতন, কর্ডোভা এবং গ্রানাডার পতন। এই 3টা ঘটনার ব্যবধান বেশি না, সর্বোচ্চ 100 বছর। অন্তত জেরুজালেম, ক্রুসেড এবং মঙ্গল এই দুটো তো একসাথেই চলেছে। অন্তত 100 বছর কমন আছে ক্রুসেডারদের ইতিহাসের সাথে মঙ্গলদের ইতিহাসের। এই তিনটা ঝড়ের পর প্রতিষ্ঠিত হয়েছে উসমানীয় খেলাফত। আর এই উসমানীয় খেলাফত প্রতিষ্ঠিত যখন হয়, আগের যে 3টা ঝড় মুসলমানদের উপর গেছে, তখন মুসলমানরা কল্পনাও করেনি যেখান থেকে উত্থান সম্ভব। ওই যুগের বহু আলেম লিখে গেছে আরে ইয়াজুজ মাজুজ কিয়ামত চলে এসেছে। মঙ্গোলীয়দের ওই যুগের আলেমরা লিখে গেছে যে এরাই ইয়াজুজ মাজুজ, আর পৃথিবী বেশি দিন টিকবে না, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তাহলে কীরকম ভয়ঙ্কর পরিবেশ হলে মানুষ একটা জাতিকে ইয়াজুজ মাজুজ বলতে পারে? মঙ্গোলীয়রা কীরকম ভয়ঙ্কর হলে তাদের ইয়াজুজ মাজুজ বলা যায়? ইয়াজুজ মাজুজদের ক্ষেত্রে বলা আছে যারা পুরো সাগরের পানি শেষ করে দিবে, এরকম ভয়ঙ্কর। এই রকম ভয়ঙ্কর জায়গা থেকে উসমানীয় খেলাফতের মাধ্যমে উত্থান। সেই উত্থান গিয়ে কোথায় ঠেকল? ইস্তাম্বুল বিজয়, কনস্টান্টিনোপল বিজয়, যেইটা ক্রুসেডারদের হেডকোয়ার্টার ছিল 200 বছর যাবৎ, যে এখানে বসে তারা যুদ্ধ পরিচালনা করত। একবার মুসলমানেরা ইউরোপে ঢুকেছিল স্পেন দিয়ে, আজ 500 বছর পর মুসলমানেরা ইউরোপে ঢুকতেছে তুরস্ক বিজয় করে। আর উসমানীয়রা মুসলমানদের অন্য বিজিত অঞ্চলের দিকে তাকায়নি, কি আফগানিস্তান, কি ইরাক, ইরান, সৌদি, কুয়েত, কাতার, বাহারাইন এদিকে দেখেইনি। ওদের একটাই টার্গেট ছিল ইউরোপ। প্রায় অর্ধেক ইউরোপ তারা বিজয় করে ফেলেছিল। আজকের ইউক্রেন উসমানীয় সালতানাতের অধীনে ছিল। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, কসোভো, আলবেনিয়া, পোল্যান্ড এবং এই অঞ্চলের যে দেশগুলো আছে, এই প্রায় বিশাল অঞ্চল ওসমানী সালতানাতের অধীনে ছিল। এই সালতানাতের পতন থেকে ফিলিস্তিনের জেরুজালেমের পতন হয়ে ইসরায়েলের তৈরি কিভাবে হলো? জাতীয়তাবাদের থিওরি ধ্বংস করে দিয়েছে ইসলামী খেলাফত। সেই থিওরির নাম জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। ততদিনে ইউরোপ মোটামুটি, ওসমানীয় সাম্রাজ্যের পতনকালে ইউরোপ মোটামুটি অনেক শিক্ষিত, এবং ওসমানীয় সাম্রাজ্য থেকে জ্ঞান অর্জন করতে যাওয়া ইউরোপিয়ান কিছু তরুণ ফরাসি বিপ্লব কর্তৃক প্রভাবিত হয়ে, ফরাসি দর্শন কর্তৃক প্রভাবিত হয়ে তারা জাতীয়তাবাদের থিওরি প্রথম দীক্ষা গ্রহণ করে, যে আমরা কি তার্কিশ, আমরা হচ্ছে তুর্কি, অতএব আমরা আরবদের চেয়ে শ্রেষ্ঠ। অতএব কেন আমাদের রাষ্ট্র ব্যবস্থা আরবি ভাষায় চলবে? কেন আমাদের নিজস্ব কৃষ্টি, নিজস্ব কালচার, নিজস্ব ভাষায় চলবে? এটা গেল তুর্কি জাতীয়তাবাদ। যখন তুর্কি জাতীয়তাবাদের উত্থান, তখন পাল্টা রিয়াকশান, একটা অ্যাকশান হলে পাল্টা রিয়াকশান হবেই। যখন তুর্কি জাতীয়তাবাদের উত্থান হলো, তখন পাল্টা রিয়াকশান হিসেবে আরব জাতীয়তাবাদের উত্থান। এই তুর্কি তোরা আবার কারা? আমরা হচ্ছে নবীদের বংশধর, আমরা কুরাইশদের বংশধর, আমরা আরব, এদের খেলাফত ব্যবস্থা কেন মানব? এইভাবে একদিকে তুর্কি জাতীয়তাবাদ, একদিকে আরব জাতীয়তাবাদ। এই সুযোগে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে আরবদেরকে ওয়াদা দিল যে আমাদের সাথে প্রথম বিশ্বযুদ্ধে
আমাদের পক্ষে আসো, উসমানী সালতানাতের পতন হলে তোমাদেরকে আরব দিয়ে দিব। উসমানী সালতানাতের পতন হয়ে গেল, ব্রিটিশ আরবদের সাথে বিশ্বাসঘাতকতা করে আরব ব্রিটিশদের হাতে না, এই আরবদের হাতে না ছেড়ে দিয়ে খণ্ড খণ্ড করে ভাগ করে দিয়ে মূল সিরিয়া ফিলিস্তিন ব্রিটিশ নিজের কাছে রেখে নিল। এই প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ফিলিস্তিন ব্রিটিশের হাতে ছিল। সম্মানিত উপস্থিতি, তো এই যে মুসলমানদের ধারাবাহিক উত্থান পতন আমরা ইতিহাসের বিভিন্ন অঙ্গনে এবং বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই প্রবেশ করেছি এবং আলোচনা করে ফেলেছি। কর্ডোবার আলোচনা করেছি। কর্ডোবার জামে মসজিদ এখনও যদি কারো পক্ষে সম্ভব হয় সফর করা, সে সফর করতে পারে। নিকট অতীতে পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ। এই বর্তমান সৌদি সরকারদের শাসন আমলে মক্কা এবং মদিনার যে বিশাল বিস্তৃতি হয়েছে, এই বিস্তৃতির আগে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বা তৃতীয় বৃহত্তম মসজিদ হচ্ছে কর্ডোবার মসজিদ, যেটি আজকে বিশ্বের সবচেয়ে বড় গির্জা। এটা মুসলমানদের জন্য শিক্ষা। যে কোনো মুসলিম যুবক প্রবেশ করতে পারে, সেই মসজিদে প্রবেশ করে দেখতে পারে যে মসজিদের মেম্বার আছে, মিনার আছে, ডিজাইন আছে। এক ফ্লোরে এক ছাদের নিচে 70,000 মানুষ সালাত আদায় করতে পারবে। ওয়াকফ করা সম্পত্তি মুসলমানদের, দানের টাকা মুসলমানদের, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় গির্জা। মুসলমানেরাই নাই সেখানে, মুসলমানদের পতন হয়ে গেছে স্পেনে। ওখান থেকে শিক্ষা আছে একটা জাতির উত্থান কিভাবে হয়, একটি জাতির পতন কিভাবে হয়। উসমানীয় খেলাফতের পতনে মুসলমানদের শিক্ষা আছে, ইসরায়েলের প্রতিষ্ঠায় মুসলমানদের শিক্ষা আছে। পাশাপাশি আমাদের বাংলাদেশ পর্যন্ত যে সংক্ষিপ্ত ইতিহাস, এই ইতিহাসের মধ্যেও আমাদের শিক্ষা আছে। আমি তো বলি যে আজকের আমরা যে বাংলাদেশে বসবাস করছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত, যে নিয়ামত থেকে ভারতের অসংখ্য মুসলমান বঞ্চিত। যে নিয়ামত এই অঞ্চলে বসবাস করা আমাদের আদিপুরুষদের কুরবানি থেকে আমরা অর্জন করেছি, তাদের স্যাক্রিফাইস থেকে আমরা অর্জন করেছি, তাদের শাহাদাত থেকে আমরা অর্জন করেছি। কেউ যদি বাংলাদেশের ইতিহাসকে শুধু 1971 সালের ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ করে, তাহলে বাংলাদেশকে হত্যা করা হবে, একটা জাতিকে হত্যা করা হবে। যদি বাংলাদেশের মানুষ মনে করে আমাদের হিস্ট্রি হচ্ছে অনলি 1971, আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, করে দেশটা স্বাধীন করেছি, তাহলে আমাদের এই দেশটাকে হত্যা করা হবে, জবাই করা হবে। কেন আপনি আজকে যে মানচিত্রের উপর বসবাস করছি, এই মানচিত্র 1971 পাওয়া নয়। আমি পাকিস্তান থেকে আলাদা হতে পারি 1971, কিন্তু মানচিত্র কখনকার, যেই সীমানা, যেই বর্ডারে বিজিবি গার্ড দেয়, এই বর্ডার কখনকার পাওয়া? 1947 সালের 14 আগস্টে পাওয়া। তো জাতীয় দিবস কোনটা হওয়া উচিত, মানচিত্র দিবস কোনটা হওয়া উচিত? যেই দিন তুমি মানচিত্র পেয়েছো, সেই ইতিহাস, সেই চেষ্টাকে ভুলে গেলে হবে? যুবকদের চেষ্টা করা উচিত যে ওই 1947 সালে এই মানচিত্রের জন্য যারা আন্দোলন করেছিল, তাদেরকেও মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করা, দেশের শ্রেষ্ঠতম মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করা। হয়তো তাদের বয়স এখন 80, 90, কিন্তু তারা আমাদের মানচিত্র দিয়ে গেছে। ওই মানচিত্র না থাকলে আপনি কিসের স্বাধীনতা যুদ্ধ করতেন? কার সাথে স্বাধীনতা যুদ্ধ করতেন? কার বিরুদ্ধে করতেন? কিসের ভিত্তিতে 1971 যুদ্ধ করতেন? নাই তো দেশ। মানচিত্র ছিল বলেই তো আপনি যুদ্ধ করেছেন। তাহলে যারা এই মানচিত্র দিয়ে গেল, তাদের ইতিহাস পড়াবেন না? তাদের ইতিহাস বইয়ে দিবেন না? তাদের ইতিহাস সিলেবাসে রাখবেন না? এই ইতিহাসটা একদিনের নয়। ব্রিটিশদের কাছ থেকে আজাদির ইতিহাসই 1947-এর ইতিহাস। তাহলে এই ইতিহাস অন্তত 190 বছরের সর্বনিম্ন। তিতিমুরের ইতিহাস বলেন, তারপরে ফরাজি আন্দোলন বলেন, এই ইতিহাসগুলো তো এটার সাথে সম্পৃক্ত। আর এর পূর্বে অন্তত 600-700 বছরের ইতিহাস আছে। স্বাধীন সুলতানি শাসনামল, এই যে আপনার চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, রাজশাহীর বাঘা মসজিদ, কুসুম্বা মসজিদ, খানজাহান আলীর 60 গম্বুজ মসজিদ, এই যে বহু পুরাতন মসজিদগুলো, এর বেশিরভাগ মসজিদগুলো স্বাধীন সুলতানি শাসন আমলে তৈরি হওয়া। এই স্বাধীন সুলতানি শাসন আমলে আমরা যে কোনো বাংলাদেশের ইতিহাসের যে কোনো বই পড়লে গৌড় বিজয় নামে একটা পর্ব পাওয়া যাবে। এবং বহুদিন যাবৎ স্বাধীন সুলতানি শাসন আমলে রাজধানী ছিল গৌড়। এই পুরো বাংলায় 2-3টার বেশি রাজধানী না, একটা সোনারগাঁও, একটা গৌড় আর একটা ঢাকা, বাস এই 3টাই রাজধানী। ঢাকা ছিল মোগলদের আমলের রাজধানী, সোনারগাঁ ছিল জমিদার থেকে শুরু করে যারা 12 ভূঁইয়া তাদের আমলের রাজধানী, আর গৌড় ছিল স্বাধীন সুলতানি শাসন আমল। যখন প্রথম ইখতিয়ারউদ্দিন মাহমুদ্দিন বখতিয়ার খিলজি প্রবেশ করে, তখন থেকে নিয়ে অন্তত মোগল এবং তার আগের অন্তত 100-200 বছরের আগ পর্যন্ত প্রথম 300-400 বছর ছিল গৌড় রাজধানী। গৌড়টা কোথায়?
চাঁপানবাবগঞ্জের সোনা মসজিদ বর্ডার থেকে নিয়ে একদম মালদা পর্যন্ত ওই রোডের নামই হচ্ছে গৌড় রোড, এখনও গুগল ম্যাপে গেলে দেখা যাবে। এবং ওই রোডের দুই পাশে অসংখ্য পুরাতন মসজিদ, অসংখ্য বড় সোনা মসজিদ, আদিনা মসজিদ, এটা ছিল মুসলমানদের রাজধানী। এবং এখান থেকে মুসলমানদের শাসন পরিচালিত হতো এই পুরো ভারত, এই পুরো বাংলা যে সাবকন্টিনেন্ট আসতো, তারা এই নদী নালার সাথে পরিচিত ছিল না। ফলে এই নদী নালা একটা সেফ গার্ড হিসেবে, বাংলাদেশের স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে কাজ করত। ফলে যারা স্বাধীন সুলতানি শাসন পরিচালনা করতো বাংলা থেকে, তাদেরকে কখনোই পরাজিত করা যেত না, জাস্ট এই নদী নালার কারণে, এই যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে, যেটা এখনও বাংলাদেশের জন্য অনেক বড় নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে।